কোনো জায়গা এমনি এমনি কিন্তু পরিত্যক্ত হয় না, সেটার মধ্যে নানা রকম ভৌতিক কারণ তো থাকতেই পারে, নানা রকম অলৌকিক বা অন্যরকম কারণ থাকতে পারে। তো আমরা বলবো যে পরিত্যক্ত জায়গা দেখলে পট করে সেখানে যাওয়া উচিত নয়। হ্যাঁ, কারণ সেখানে যদি তুমি যাও, অনেক সময় এরকম কোনো কিছু এন্টিটি তোমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, যাকে চাইলেও হয়তো তুমি তার থেকে মুক্তি পেতে পারো না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজও ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবো, আরে আমাদের কাছে ঘটনা আছে, দৈবিক ঘটনা হতে পারে, ভৌতিক হতে পারে, অলৌকিক হতে পারে। তো আমি রুমকিদের কাছে পাঠাতে চাইছি বা কথায় গল্পে পাঠাতে চাইছি। কি করে পাঠাবো? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, প্লিজ ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্যই হয়। আর তোমাদের যেমন ইচ্ছা, অসমিয়া, হিন্দি, ইংলিশ, অ্যাসামিস লিখিত ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দাও, আমি কনভার্ট করে নিয়ে আসবো। তো অগ্রিম থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি যারা ঘটনা পাঠাচ্ছ, এত ভালোবাসছো আমাদের। তো ইন্ট্রো একটা দিয়ে দিলাম। তো আমি অনেক লাইভেও বলেছিলাম, আসাম থেকে একজন টিচার আমাকে একটা ঘটনা পাঠাচ্ছিলেন এবং উনি লাস্টটা পাঠাতে পারেননি, বিকজ ওনাদের এই এক্সাম বাগেরা চলে এসেছিল না। তো উনি পুরো কমপ্লিট পাঠিয়ে দিয়েছেন এবং ঘটনাটা শোনাতে যাচ্ছি। তো আসামের ঘটনা কোন জায়গায় বলবো না, কারণ উনি যে স্কুলের টিচার, প্রচন্ড রিনাউন্ড স্কুল, একবার জাস্ট জায়গাটা বললে, আর জায়গার ডেসক্রিপশনও যেহেতু দেওয়া আছে, স্কুলটার ডেসক্রিপশন তোমরা অনেকেই হয়তো বুঝে যাবে। তো সোশ্যাল মিডিয়াতে আমি, তোমরা জানো যে আমি এরকম ভাবে করি না, মানে ডেসক্রাইব করি না। তো উনি অনেকদিন ধরেই, যদিও এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের আগের ঘটনা, তো অনেক বছর ধরে সেই স্কুলে কিন্তু অ্যাজ এ টিচার উনি চাকরি করছেন, কলিগসদের সঙ্গে খুব ভালো রিলেশন। স্কুলের ডেসক্রিপশনটা দেওয়া এখানে প্রচন্ড ইম্পর্টেন্ট, তাই দিচ্ছি। স্কুলের মেইন গেট, তো গেটটা দিয়ে ঢোকার বাঁদিকে না তোমার একটা গ্রাউন্ড আছে, যেখানে ওই তোমার প্রার্থনা বাগেরা করা হয়। কিছুটা গিয়ে তোমার এইরকম টাইপের, মানে এল শেপের, তো বিল্ডিং কিন্তু এল শেপের। তো এখানে ক্লাস বাগেরা আছে, টয়লেট বাথরুমও আছে। আর আমি যে বললাম, স্কুলের গেটে ঢোকার পর খানিকটা জায়গা, এই সাইডে গ্রাউন্ড, এই সাইডে চলে গেলে না, এখানে তোমার স্কুলেরই আরেকটা বড় গ্রাউন্ড হয়, যেখানে অ্যানুয়াল স্পোর্ট বাগেরা বা কোনো ফাংশন থাকলে ওখানে কিন্তু হয়, বেশ বড় গ্রাউন্ড, হ্যাঁ, মাঠ টাইপের। সেখানে চালতা গাছ, অনেক পুরনো চালতা গাছ, নানা রকম গাছগাছালি আছে, যেহেতু আসামের ঘটনা বলছি, চারিদিকে গাছগাছালি আছে। চালতা গাছের নিচেই না দুটো ওয়াশরুম আছে। তো ওই টিনের ছাদ দেওয়া, কালো রঙের টিনের ছাদ দেওয়া, এইরকম ছোট আর কি, মানে জাস্ট ওই খেলা বাগেরা হলে মানে স্কুলে না গিয়ে এইখানে যাতে করা হয় এটা। আর এটা অনেক পুরানো, মানে স্কুলটা বিল্ডিং হওয়ার আগেই টয়লেট বাথরুম গুলি ছিল, কিন্তু এটা কিন্তু পরিত্যক্ত এখন। আর ঢোকার ঠিক এই সাইডে টয়লেট গুলি, ওই টয়লেটের সাইডে একটা ছোট্ট গেট আছে, ওটা দিয়ে তুমি মাঠে যেতে পারো। মাঠটাও কিন্তু স্কুলের, ঠিক আছে। তো একবার কি হয়েছে, মানে স্টেট বোর্ডের স্কুলটা ছিল, আসাম স্টেট বোর্ডে। তো পরীক্ষা তো তখন ডিসেম্বরে হতো। তো আসামে কিন্তু শীতের দিনে 4টা মানে পুরোপুরি অন্ধকার। আর শিডিউলটা কেমন ছিল, যে কত 1টা থেকে 4টা অবধি এক্সাম হবে, তারপর স্টুডেন্টরা যাবে, তারপর খাতা জমা ঠমা দিয়ে তো বেরোতে 4:30 পৌনে 5টা বেজে যেত। আর সেদিন ম্যাডামের পিরিয়ডস হয়েছিল, ফার্স্ট ডে বা সেকেন্ড ডে ছিল, প্রচন্ড মানে অসুবিধা হচ্ছিল। তো উনি খাতা জমা দিয়ে বেরিয়ে গেছেন। তো কথা বলতে বলতে যেহেতু সব স্টুডেন্টরা চলে গেছে, চৌকিদারও সব লক বাগেরা করে দিয়েছে, বাথরুম ওয়াশরুমও লক বাগেরা করে দিয়েছে। তো উনি বেরোতে বেরোতে ওনার তখন মনে হচ্ছে যে না, ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ছে, ওনার অসুবিধা হচ্ছে। তো বলছে আবার যাবো, দূর সামনেই তো ওই পরিত্যক্ত বললাম যে। তো উনি তো জানতেন না যে কেন এটা ইউজ করে না, ভাবছে যে ভালো যেহেতু আছে কেন খারাপটাতে যাবে, মানে এগুলি পুরানাটাতে যাবে, তাই হয়তো ভালোগুলি ইউজ করে। তো ওনা বলছে দূর, একটু তো সময়ের ব্যাপার, আমি এটা ইউজ করে নিই, তারপর আমি করে নেবো, মানে তারপর বাড়ি চলে যাবো, আর ওদিকে যাবো না। তো ওই ওয়াশরুম দুটোর ওই সাইডে একটা বড় চালতা গাছও ছিল, যেটা প্রচন্ড পুরনো চালতা গাছ। তো ওয়াশরুমে গেছেন, ঠিক আছে, ওয়াশরুম থেকে এসছে, আসার পরে উনি স্কুলের গেট থেকে বেরিয়ে তখন দারোয়ান বলছে যে আরে ম্যাডাম আপনি যান না? বলছে না, ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছিল, তাই ওই আমাদের মাঠের পাশে ওয়াশরুমটা ইউজ করে নিয়েছি। তো বলছে ওটা তো কেউ ইউজ করেন না, ওটা পরিষ্কার ওরকম ভাবে করা হয় না, 2 মাসে 3 মাসে হয়তো একবার পরিষ্কার করা হয়। বলছে না না, অতটা কোনো অসুবিধা হয়নি, হয়তো কেউ যায়নি বলে এখনো ওরকম ভাবে নোংরা হয়নি। তো বলছে আপনি বলে দিতেন, আমি খুলে দিতাম। হ্যাঁ, অলমোস্ট এখন সন্ধ্যার উপরে হয়ে গেছে, মানে মোটামুটি অন্ধকার হয়ে গেছে।
তো বলছে না না কিছু হবে না। তো উনি গেট পার হয়ে রিক্সা নিয়েছেন, রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছেন, আর না ওনার প্রচন্ড ক্র্যাম্প আসা শুরু করেছে। এত ক্র্যাম্প কি করবেন ঠিক বুঝতে পারছেন না, টাহর করতে পারছেন না। বাড়িতে গিয়ে মাকে বলেছেন, তো মা বলছে হট ওয়াটারের ব্যাগ শ্যাক থাকবে, আর বেশি অসুবিধা হলে মেডিসিন আছে, পেইন মানে ক্র্যাম্প বেশি হলে একটা মেডিসিন উনি খেতেন, তো মাঝে মধ্যে নাকি হতো, তো উনি ওটাই ভেবেছেন। ঠিক আছে, তো উনি সেদিন কিছু ওরকম ভাবে খাননি, ঘুমিয়ে গেছেন, কিন্তু পরের দিন তো ডিউটি আছে, আর এইখানে তো উনি ছুটি নিতেও পারবেন না, হ্যাঁ, যেহেতু এক্সাম চলছে। তো উনি ঘুমিয়েছেন, এবং ঘুমিয়ে না ফর দ্য ফার্স্ট টাইম বলে আমি এতটা একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম আমার বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের আগে দেখো, বিয়ের পরে লাইফের অনুভূতিটা কিন্তু বিয়ের পরের লাইফেই পাওয়া যায়, মানে আই মিন টু সে হাজব্যান্ড ওয়াইফের যে ফিজিক্যাল রিলেশনটা, সেটা তো বিয়ের আগে উনি বলছে, আমি তো ওটা মানে ওটা তো আমার ফিল করার কথা নয়। কিন্তু জানো তো ওই দিন রাতে আমি দেখেছি একটা ছেলে, কি লোক বলবো জানি না, কারণ ওনার মুখটা না ভিজিবল ছিল না, কিন্তু বুঝতে পারছি পুরুষ মানুষ, সে আমার সঙ্গে শারীরিক মানে রিলেশনে লিপ্ত হচ্ছে। আমি না মানে আমি চাইছিলাম ঘুম থেকে উঠে যেতে, আমি যেন উঠতে পারছিলাম না, আমার ওই সব জিনিস সহ্য করতে হয়েছে। আমি না পরে যখন সকালবেলা উঠেছি, এটা আমি কি দেখলাম, এটা তো আমার দেখার কথা না, কারণ আমি এইসব নিয়ে এখনো ভাবছি না, এখন পুরো টেনশন আমার, স্কুলে এক্সাম চলছে, বাচ্চাদের এক্সাম চলছে, খাতা চেক করবো, এইসব আমি তো এইসব আমি আনকনসিয়াস মাইন্ডেও ভাবিনি। আর বিয়ের পরে কি হবে, আর বিয়ের আগে মানে উনি কিন্তু দেখছেন স্বপ্নে যে উনি ওই রকম ভাবেই শুয়ে আছেন, যেমন শুয়ে আছেন ওই অবস্থাতেই কিন্তু ওই স্বপ্নটা দেখেছেন। অ্যান্ড ওনার না একদম ভালো লাগছে না ব্যাপারটা, উনি না পুরোপুরি আপসেট হয়ে রইলেন। মাকেও বলা যায় না এইসব কথা। মা বলছে কি হয়েছে, বলছে না পেটটা আবার ব্যথা করছে। বলছে তুই স্কুল যেতে পারবি নাকি, বলছে যেতে তো হবে। তো বলে একটু খিটখিটে কেমন মেজাজ, তো মা ভেবেছে হয়তো শরীরটা খারাপ তাই এরকম খিটখিটে হয়ে গেছে। ঠিক আছে, উনি বেরিয়েছেন, স্কুলে বেরিয়েছেন, বেরিয়ে না ক্লাস বাগেরা করছেন। তো ওনার একজন কলিগ ছিলেন, সে মোহাম্মদান ছিলেন, অ্যাসামিস ছিলেন। তো ওনাকে এসএমএসে জিজ্ঞেস করছে কি হয়েছে তোমার, তুমি তো কোনোদিন ওরকম থাকো না, একদম পুরো ডাল হয়ে যাচ্ছে। তো বলছে না এমনি কিছু না, ওই শরীর পিরিয়ড এসছে তো তাই আর কি ক্র্যাম্প আসছে। বলছে বেশি অসুবিধা হলে তুমি প্রিন্সিপালকে বলো, তোমার হয়ে অন্য টিচার না হয় করে দেবে। বলছে না না ওইটুকুনি পারবো, ওই তো বসে একটু তো দেখতে হবে স্টুডেন্টরা যাতে নকল না করে কথাবার্তা না বলে, আমি করে নেবো। ঠিক আছে, ওই দিন রাত্রে গিয়েও উনি কিন্তু সেম ওই স্বপ্নটাই দেখেছেন, কিন্তু যেটা আমাকে ম্যাম বললেন যে আমার না মানে ভিজিবল নয়, ওর মুখটা আমার কাছে একদমই ভিজিবল নয়। তো ঠিক আছে, আস্তে আস্তে এই 2 দিনে যেন ম্যাডামের যে চোখের নিচটা পুরোপুরি কালো হয়ে গেছে। অ্যান্ড ওনার মানে উনি প্রচন্ড ফর্সা, হ্যাঁ, উনি যখন আমাকে ঘটনা পাঠিয়েছেন, উনি ডিপিটা তো দেখলাম, উনি প্রচন্ড ফর্সা। বলছে জানো তো আমার মনে হয় আমার গায়ে কেউ আলকাতরা দিয়ে গেছে, একদম পুরো কালছি হয়ে গেছি আমি, মানে তুমি বলতে পারো যে আমার সব এনার্জি হতে কেউ শুষে নিচ্ছে। আর সেম থিং সেম স্বপ্ন, সেই একই মানুষ যার মুখ স্পষ্ট নয় আমি দেখতে পাচ্ছি। তো তখন মানে মোহাম্মদান যে ছিলেন, ওনার কালিগটা ছিলেন, উনি বললেন যে না তোমার তো এরকম পিরিয়ডস তো তোমার আর নতুন হচ্ছে না, তুমি তো এখানে নতুন কাজও করছো না, তোমাকে তো কিছু হয়েছেটা কি বলো। তো বলছে জানি না গো, আমার না স্বপ্নে আমি খুব, ওনাকেও ভেঙে বলতে পারছে না, চট করে এইসব কথা বলা যায়। তখন না উনি ওনার হাতে হাতটা রেখে বলছেন যে তুমি আমাকে বলো, হয়তো আমি তোমার কিছু হেল্প করতে পারবো। আমি জানি না কেন আমার মনে হচ্ছে তোমার উপর না কোনো ছায়া লেগেছে, তোমাকে দেখে তোমার যেগুলি ফিজিক্যাল স্ট্রাকচার দেখছি না, আমার মনে হচ্ছে তোমার উপর কোনো উপরি হাওয়ার আসার আছে। এটা না শোনার পর ম্যাম নাকি ওনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, বলছে একদম ঠিক বলেছো, আমি স্বপ্ন দেখছি একটা পুরুষ আসছে যার মুখটা আমি চিনতে পারছি না, কারণ ভিজিবল না, একদম কেমন ধোঁয়াশা, কিন্তু বডিটা পুরোপুরি ভিজিবল, ঠিক আছে, কিন্তু মুখটা ভিজিবল নয়। সে আসছে, এসে ম্যাডামকে বলেছে যেমন হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হয়, সে আমার সঙ্গে ওরকম রিলেশন করছে। তো বলছে তোমার তো মানে এটা তো খুব খারাপ জিনিস, তুমি ইমিডিয়েট চলো, মানে আফটার এক্সাম তুমি তোমার মাকে বলে দাও, ইমিডিয়েট চলো, রাত্রেবেলা হোক বিকেলবেলা হোক চলো, আমি তোমাকে আবার তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তো এই ম্যামের সঙ্গে নাকি ঈদে উনি ইনভাইট করতেন, বা ম্যামের বাড়িতেও কিন্তু ওনার যাওয়া আসা ছিল আর কি। তো মাকে ফোন করেছে, তো মা বলছে যা গিয়ে দেখ, ঝাড়ফুঁক যদি করে দেয়, যদি ব্যথাটা কমে। মাকে কিন্তু ওগুলি কিছু বলেনি। তো অ্যাকচুয়ালি সেই মোহাম্মদান ম্যামের কথা যে বলছি, ওনার একজন কলিগ, উনি হুজুর ছিলেন, উনি মসজিদের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড ছিলেন, আর উনি অনেক কিছু জানতেন। তো ওনার কাছে যখন ওকে নিয়ে গেছে, তো সেদিন মোস্ট প্রবলি হয়তো ম্যাডামের 4 দিন না 5 দিন ছিল। তো
তো তখন উনি বলছেন যে উনি না একটা জল মানে টোয়ের মধ্যে জল নিয়েছে, বলছে মুখ তুমি তোমার মুখটা দেখাও, ওই টোয়ের জলের মধ্যে মুখটা দেখাতে বলেছে। তো মুখটা দেখিয়েছে, দেখেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোর পর ওকে বলছে যে তোমার যখন মানে পিরিয়ডসটা শুরু হয়েছিল তুমি কি এমন কোনো জায়গায় গেছো যেখানে হয়তো অনেকদিন ধরে কেউ যায় না, পরিত্যক্ত বা এরকম কিছু, যে মানে রাত্রের পরে স্পেশালি গেছো? তখন বলছে যে না, আমাদের তো এক্সাম চলছে, আর ডিউরিং এক্সাম চলাকালীনই আমার পিরিয়ডস হয়েছে, কোথায় যাবো, ওরকম তো কোথাও যাইনি। তো স্কুল থেকে ঘরের থেকে স্কুল। তো বলছে স্কুল মানে বলছে যে একই তো স্কুল। বলছে আচ্ছা ওই স্কুল, আচ্ছা ওই স্কুলের মাঠের পাশে ঠাসে, উনি নিজে বলছেন ওই স্কুলের যে মাঠটা আছে ওখানে কি তুমি গেছিলে ডিউরিং এই সময় সন্ধ্যা হওয়ার পর? তখন হঠাৎ মনে পড়লো যে না, যেদিন প্রথম দিন না সেকেন্ড দিন ছিল সেদিন আমি ওই একটা আমাদের মাঠে যাওয়ার আগে একটা পুরোনো আমাদের ওয়াশরুম আছে, তো যেহেতু দারোয়ানরা সবকিছু বন্ধ করে দিয়েছিল, মানে ওয়াশরুমগুলি তালা মেরে দিয়েছিল, তাই আমি ওই পুরোনো ওয়াশরুমে চলে গেছিলাম, বাট ওটা ঠিক ছিল। তো বলছে যে অ্যাকচুয়ালি ওইখান থেকেই তোমার উপর জিনের আসার হয়েছে। আর উনি বলা মতে ওই মাঠটার মধ্যে নাকি অনেকের কভার আছে। হ্যাঁ, ওটার জন্য বলছে স্কুল, তোমরা তো অনেক কিছু হয়তো জানো না, স্কুল কর্তৃপক্ষ হয়তো স্কুলটাকে বাড়ানোর জন্য পিছনে ইয়ে করছে, কিন্তু সামনে ওনারা তো ইচ্ছে করলে সামনের পোর্শনের মাঠটা আছে ওইখানেও কনস্ট্রাকশন করতে পারতেন, কিন্তু ওখানে কোনো রকমের কনস্ট্রাকশন করা যাচ্ছে না বা যাবে না। ঠিক আছে, ওখানে হতে দেবে না, ওরা হতে দেয় না। তো মাঠটা এমনই ভাবে থাকবে, শুধু ওই দিনের বেলা যেহেতু স্পোর্টসগুলি হয়, তো তখন আর কি ওইটা ইউজ করা হয়। এবং ওনাদের অ্যানুয়াল ফাংশনও নাকি সকালেই হতো, ওই 10টা থেকে 4টার মধ্যে কমপ্লিট, তাই তাবু খাটিয়ে তোমার মাঠে করা হতো, রাত্রে হতো না। ঠিক আছে, ওটার জন্য বলছে ওখান থেকে এসেছে। আর খুব বাজেভাবে তুমি যেটা দেখছো, আসলে তোমাকে স্বপ্নে এটা ইন্ডিকেশন করছে সে কিন্তু সত্যি আসছে তোমার কাছে। তো বলছে এখন কি করা যাবে? তো উনি একটা তেল পড়া দিলেন। তেল পড়াটা বলছে তুমি স্নানের পরে লাগাবে। হ্যাঁ, স্পেশালি স্কুলে যাওয়ার সময় যাবে। আর একদম কিছুদিন তুমি ওই না ওয়াশরুমের দিকে তাকাবে। তখন উনিই বললেন, যেহেতু স্থানীয় বাসিন্দা তো, স্কুলের সম্বন্ধে তো আমি বললাম খুব রিনাউন একটা স্কুল, উনি বললেন ওই চালটা গাছের দিকে তাকাবে না, তুমি লাগে মুখ ঢেকে যাবে, ওই দিকটা তুমি কিছুদিন তাকাবে না, অ্যাজ ইফ তুমি পুরোপুরি ইগনোর করছো। আর জল পোড়াও দিলেন। তো জল পোড়াও খেতে হবে। হ্যাঁ, আর বলেছে আর 2 রকমের জল পোড়া, একটা খেতে হবে, আর একটা বলেছে যখন তুমি রাত্রেবেলা ঘুমাবে বিছানার মধ্যে ছিটিয়ে ঘুমাবে প্রপারলি। তো এইসব রিচুয়ালস করার পর নাকি ম্যামের সঙ্গে আর কোনো রকমের প্রবলেম হয়নি, বাট এন্ড বিয়ের পরেও কোনো রকম প্রবলেম হয়নি। কিন্তু ওই মৌলভী সাহেব এটাও বলেছে যে তুমি যদি মানে আরো কিছুদিন দেরি করে আসতে না, ও কিন্তু তোমাকে নিয়ে যেতই আর কি। যেহেতু মানে জাস্ট শুরুয়াতি তুমি ও ধরে ফেলেছে তোমার কালিগ, আমার কাছে নিয়ে এসছে, তাই হয়তো এত ইজিলি কাজটা মিটে গেছে, না হলে কিন্তু প্রচন্ড প্রবলেম তোমারও হতো, হয়তো আমিও এত ইজিলি ওইটার থেকে তোমাকে মুক্তি দিতে পারতাম না। কারণ একবার ও কিন্তু সেই তোমার সঙ্গে যে মানে মিলিত হওয়ার যে চাহিদাটা কিন্তু পূরণ করতে পেরেছিল। তো যেহেতু যা স্টার্টিং এ ছিল, তাই হয়তো মানে উনি ধরতে পেরেছেন। অ্যাকচুয়ালি বলেন না, রোগ হোক যা কিছুই হোক, শুরুতে যদি মানে তোমরা মানে ওটাকে ধরে ফেলতে পারো এবং ট্রিটমেন্ট শুরু করে দাও, অতটা কিন্তু গাড়াতে পারে না, কিন্তু টাইম গেলে ওটাও রোগও কিন্তু যেমন স্প্রেড হয়, এইগুলিও নাকি ওরকম ভাবে স্প্রেড হয়ে যায়। তো এই ছিল আসাম থেকে পাঠানো সেই ম্যাডামের একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ম্যাম, এভাবে আমাদের পাশে থাকার জন্য। রিকোয়েস্ট করবো সকলের সঙ্গে এই কথা গল্পকে শেয়ার করুন, ভালোবাসা দিন। অ্যান্ড যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কেমন লাগছে ঘটনাগুলি প্লিজ জানাতে ভুলো না। নেক্সট চলে যাবো একটা অলৌকিক ঘটনা, যে মেঘা দীপশিখা পাঠিয়েছে। এই ঘটনাটা হয়েছে কিন্তু মেঘার সাথে। তো ও আমাকে যখন পাঠিয়েছে বলছে দিদি আমি জানি না এটাকে তুমি কি বলবে, এটাকে তুমি অলৌকিক ঘটনা বলবে না ভৌতিক বলবে, কি বলবে আমি জানি না, ঘটনাটা শোনো, তোমরাই বলো তো। আমার তো এটাকে অন্য কিছুই মনে হয়েছে, কি মনে হয়েছে সেটা নয়, ঘটনার পরে বলছি। 2010-এ যখন ও মানে জাস্ট ম্যাট্রিক কমপ্লিট করেছে, মানে বোর্ড এক্সামটা দিয়েছে ক্লাস 10-এর, তখনই নাকি ওর বাবা মারা যায়। হ্যাঁ, তো ওদের বাড়ি যদি ওরা ঘটি, বাট কিছু একটা কারণবশত ঠাকুমা কিন্তু অ্যাকচুয়ালি কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী পুজোটা তো আমরা বাঙালরা করি, কিন্তু কিছু একটা কারণের জন্য ওর ঠাকুমা কিন্তু কোজাগরিতে লক্ষ্মী পুজো করতো ওদের বাড়ি। তো মেঘা বললো আমাদের বাড়িতে পেতলের লক্ষ্মী ঠাকুর ছিলেন, কিন্তু তথাপিও বাচ্চারা যাতে এনজয় করতে পারে বেশ বড় সড়ো একজন লক্ষ্মীর প্রতিমা কিন্তু আমাদের বাড়িতে এনে পুজো করা হতো। কিন্তু 2010-এ যেহেতু ওর বাবা মারা যায়, 1 বছর তো পুজো করতে পারবে না, তো সেই বছর কিন্তু পুজো বন্ধ ছিল। কিন্তু মেঘার মামার বাড়িতে কোজাগরি পূর্ণিমা কিন্তু খুব ধুমধাম করে লক্ষ্মী পূজা হয়, কিন্তু সেটা সরা দিয়ে। ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও কিন্তু সরার পূজাটাই হয়,
হতো আর কি। তো সরার দিয়ে হয়। আর মেঘা বলছে যে জানো দিদি, বাদিকে 2টো স্টপ পরে আমার মাসির বাড়ি, ডান দিকে গেলে 2টো স্টপ পরে আমার মামার বাড়ি, মানে সব কাছে পিঠে ছিল। তো মামা বলেছে যেহেতু এবার ওদের পুজো হবে না, বলছে সকালবেলা চলে আসিস, মা তো যেতে পারবে না মেঘার 1 বছর না হলে, বলে তুই সকালবেলা চলে আসিস, সারাদিন থেকে আবার বিকেলবেলা মায়ের জন্য প্রসাদ নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো যেমন ভাবা তেমন কাজ। লক্ষ্মী পুজোর দিন সকালবেলা চলে গেছে মামার বাড়ি, সেখানে খাওয়া দাওয়া করলো, সবকিছু হলো। আচ্ছা, মামার বাড়ির ঠিক অপোজিটে 2 ভাই থাকতো। 2 ভাই প্রচন্ড অ্যালকোহলিক ছিলেন। ওই 2 ভাইয়েরই কিন্তু একসঙ্গে ওই ড্রিঙ্ক করে হয়তো এমন কিছু মানে ড্রাইভ বাগেরা করেছিলেন, দুইজনে কিন্তু স্পট ডেড, একসঙ্গে 2 ভাই কিন্তু মৃত্যু হয়েছিল, এই কথাবার্তাও হয়েছিল। ঠিক আছে, তো কোজাগরি পূর্ণিমার দিন তো পুজো টুজো হওয়ার পর প্রসাদ টসাদ তো মেঘা খেয়েছে। মেঘার মায়ের জন্য কিন্তু এই টাপার ওয়েরের সবকিছুতে ওর মামিমা খুব সুন্দর করে সাজিয়ে, মেঘা বলছে আমার এতটুকু মনে আছে দিদি, বিগ বাজারের বড় প্লাস্টিকের মধ্যে কিন্তু বেঁধে দিয়ে দিয়েছিল আমার মায়ের জন্য। তো বেরিয়ে গেছে 2টো স্টপেজ পরেই, তো বেরোনোর পরে দেখে একটা অটো নেই, বাস নেই, কিচ্ছু নেই। তখন ভাবলো যে জাস্ট দুর্গাপূজাটা গেল, এখন প্যান্ডেলগুলি খোলা ঠোলাও হয়ে গেছে, কেমন একটা আলো আধারি ব্যাপার, আর একটা শুনশান কেমন যেন দুর্গাপূজার পরে দেখবে না একদম পুরো একটা মন খারাপের পরিবেশ থাকে। তারপর লক্ষ্মী পূজাও আজকে ঘরে ঘরে অনেকেরই ঘরে ঘরে, তাই অটো ওগেরাও পাওয়া যাচ্ছে না, কি করা যায়। ও দাঁড়িয়ে আছে খানিকটা হেঁটে হেঁটে এগোনোর পর দেখে একজন বৃদ্ধ মহিলা, এরকম ওই যে আগের দিনে যে শাড়ি পরতো এরকম করে কুঁজো হয়ে না, খুব কষ্ট করে হেঁটে 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 মেঘার পাশে এসছে। এসে বলছে বড় ব্যাগ দিদি, কিন্তু জানো তো ওটার মধ্যে কি আছে না আছে কারোর কিন্তু ধরার উপায় ছিল না। ওই মহিলা এসে মেঘাকে নাকি বলছে মাগো একটু প্রসাদ দেবে আমাকে। তো বলছে দিদি তখন তো আমি ছোট ছিলাম, ক্লাস 10টাই সবে কমপ্লিট করেছি, আমার না অতটা মাথায় আসেনি যে ভদ্রমহিলা কি করে বুঝতে পারলেন যে আমার এখানে প্রসাদ আছে। তো বলছে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ইয়ে করবো। ওখানে একটা গাছ ছিল, গাছের মধ্যে একটা বেদি টাইপের ছিল, অনেকেই বিকেলবেলা বসে বসে, এটা কিন্তু নর্থ কলকাতার ঘটনা, হ্যাঁ ওরা তখন নর্থ কলকাতাতে থাকতো, বেদি থাকে অনেকে গল্প গুজব করার জন্য। বলছে আপনি এখানে বসুন, আমি আপনাকে দিচ্ছি। উনি বসেছেন, বসার পরে তোমার থালা বাটি গ্লাস, মানে সরি, যখন বিগ বাজারের প্যাকেটটা খুলেছে দেখে একটা শালপাতার থালাও দিয়ে দিয়েছে মামি। বলছে বাহ, তাহলে তো ওনাকে বেশ ভালো করে সাজিয়ে দেওয়া যাবে। তো উনি কি করেছে, মেঘা কি করেছে, শালপাতার থালাটা নিয়েছে, নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে তুমি খাও। পায়েস দিয়েছে, পায়েস দেওয়ার পর হাত দিয়েই তো দিয়েছে। বলছে যে মা পায়েসের তো হাতটা ভরে গেছে, চাটনিও আছে, বুড়িমা তুমি খাও এখানে বসে বসে, আমি না হাতটা ধুয়ে তোমাকে চাটনি দিচ্ছি। বলছে জানো উনি বসেছেন একদম কাছেই কিন্তু একটা টিউবওয়েল ছিল ওর, ও যখন জাস্ট টিউবওয়েলে 2-3 সেকেন্ডের ব্যাপারই, হ্যাঁ জাস্ট এরকম করে তাকিয়েছে, দেখে ওই ভদ্রমহিলা পুরোপুরি গায়েব। তো বলছে উনি যখন আসছিলেন দিদি এতটাই মানে উনি এজেড ছিলেন, এরকম ভাবে হেঁটে হেঁটে আসছিলেন, ওনার পক্ষে এত তাড়াতাড়ি দৌড়ে কিন্তু না ওইদিকে যাওয়া পসিবল, না ওইদিকে আমার চোখের থেকে এরকম ভাবে ওঝাল হওয়াতে একদমই পসিবল ছিল না, উনি জাস্ট গায়েব হয়ে গেলেন। আর এই ঘটনা দেখে ও এতটাই ভয় পেয়েছে, 2 স্টপ পড়েছে ওর বাড়ি না, ও মামার বাড়ির থেকে জাস্ট ওইখান থেকে দৌড়ে 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 এমন দৌড় দিয়েছে, স্টপ হয়েছে, ওর বাড়ি পৌঁছে ওর মাকে সব কথা বললো। মা তো শুনে প্রচন্ড ভয় পেয়ে গেলেন, বললেন যে ঠিক আছে নেক্সট কালকে সকালে তোকে ঝাড়ানোর জন্য নিয়ে যাব। তো ঝাড়ানোর জন্য যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখলো যে তোমার মানে যার কাছে ঝাড়াতে নিয়ে গেছে উনি বললেন যে না ওরকম কোনো কিছু নেই, কোনো রকমের প্রবলেম মানে ভৌতিক কোনো কিছু নেই। তো সেই দিন বলছে যে অনেকে শুনেছি ভয় পেলে জ্বর থরও আসে, হাওয়া ঠাওয়া লাগলে, ওর কিন্তু কোনো রকমের প্রবলেম হয়নি। তো মেঘা বলছে আমি জানি না সেটা কি আমার বাবার আত্মা ছিল, নাকি সেই যে 2জন মারা গেছে ওই ভাইদের কুয়ে কোনো আত্মা ছিল, নাকি মা স্বয়ং ছিল। আমি কি এতই ভাগ্যবতী যে মা স্বয়ং এসে আমারকে দেখা দিয়ে গেলেন। তো এই ছিল একটা অলৌকিক ঘটনা। ও এই কোশ্চেনে রেখেছে, ও জানে না এটা কি ছিল, তোমরাই বলো কি ছিল। আমার তো মনে হয় মাই ছিল। অনেক সময় হয় না মা টেস্ট করতে আসে, মানে পরীক্ষা নিতে আসে যে ওই খাওয়াটা চেয়েছিল, প্রসাদটা চেয়েছিল, আদৌ দেয় কিনা। যদি অলৌকিক না হতো বা ভূত প্রেরত হতো ডেফিনেটলি প্রসাদ কেউ চাইতো না, তাই না? ওরা তো প্রসাদ বা পজিটিভ এনার্জির থেকে সবসময় দূরই ভাগে না। তো এই ছিল মেঘার ঘটনা। আমার কি অপিনিয়ন দিয়ে দিলাম, তোমাদের কি অপিনিয়ন ডাইরেক্ট তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো। রিকোয়েস্ট করবো যারা এখনো করোনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো কেমন লাগছে এই ঘটনাগুলি, জীবনের 1001 গল্পও দেখতে ভুলো না, সেখানেও কিন্তু নানা রকম ঘটনা আসছে। চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।